সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। আমাদের আজকের এই মুক্ত কথা অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়েছে। আমাদের মাঝে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, যাকে আসলে অসুস্থতার মাঝেও আমরা তাকে আমাদের স্টুডিওতে হাজির করতে পেরেছি। তিনি আমাদের মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম একজন নেতা এবং গাংনী পৌরসভার বর্তমান মেয়র। উনি সাবেক মেয়রও বটে। আহমদ আলী, আপনারা সবাইকে চেনেন, জননেতা আহমদ আলী। আমরা আহমদ আলীর সাথে কথা বলবো। একই সাথে আমরা ডাক্তার সজীবউদ্দিন স্বাধীন, যিনি রেসিডেন্ট ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করছেন কার্ডিওলজি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ডাক্তার এম সজীবউদ্দিন স্বাধীন। দুজনের সাথে কথা বলবো মেহেরপুরের করোনা নিয়ে। মূলত আমাদের সাথে থাকবেন। আহমদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। একই সাথে সজীবউদ্দিন স্বাধীন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যদি আলোচনাটা এইভাবে শুরু করি যে মেহেরপুরের যে করোনা পরিস্থিতির যে বাস্তবতা, এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আসলে কোন জায়গায় অবস্থান করছি, আপনাকে যদি ছোট্ট করে একটুখানি এটা বলে দিই। আজকেও আমার 14 জন আছে করোনা আক্রান্ত মেহেরপুর জেলাতে। মেহেরপুর জেলাতে 14 জন আক্রান্ত। আমার জাস্ট গত 16 তারিখ থেকে, ঈদ 14 তারিখে হচ্ছে, 16 তারিখের পরের থেকে আমার 20 দিনের মধ্যে 161 জন আক্রান্ত হয়েছে মেহেরপুর জেলাতে। আজকেও 14 জন। আপনি কিভাবে আপনার প্রারম্ভিক বক্তব্য শুরু করবেন মেহেরপুরের করোনা পরিস্থিতি? ধন্যবাদ চান্দু ভাই। যারা আমার সামনে বসে কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমি এর আগেও আপনার স্টুডিওতে আসছিলাম করোনার কারণে, বেশ মাসখানিক এরকম হবে। আপনার সাথে আমার সবসময় মেহেরপুরে করোনা আপডেট নিয়ে কথা হয়। তো ভারতে যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নামের করোনার যে মিউট্যান্ট রূপটা খুব ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, সে সময় আমি, এটা কতদিন আগে, প্রায় মাসখানিক আগে, আমি আপনাকে বলেছি, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বলেছি যে এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশের রাজধানী ঢাকার ক্রাইসিস আর ভারতের সীমান্তবর্তী আমাদের যে অঞ্চলগুলো আছে এখানকার ক্রাইসিস একরকম না। কারণ আমাদের এখানে ভারত লাগালাগি সীমান্ত, সবসময় ইন্ডিয়ান বাংলাদেশ কমিউনিকেশন কোনো না কোনোভাবে আছে। ফলে যে কোনো সময় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের দেশে ঢুকতে পারে। এবং আপনাকে আমি অনেক ফোন দিয়েও বলেছি, যেহেতু আপনি একটা মিডিয়া পার্সন, আপনি অনেক রেসপন্সিবিলিটি হোল্ড করেন। আমি আপনাকে বলেছিলাম যে আমাদের অঞ্চলে যারা স্টেক হোল্ডার আছে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, প্রশাসন, পলিটিশিয়ান, আমি বলেছিলাম যে আপনারা মিডিয়ার মানুষের একটা উদ্যোগ নেন, দ্রুত সীমান্ত সিল করে দেওয়ার ব্যবস্থা করেন। যাক, সেটা কোনোভাবে হয় নাই। এর মাঝে যখন করোনা সেকেন্ড ওয়েভে মেহেরপুর জেলাতে 2-1 করে আক্রান্ত হচ্ছিল, আমি তখন আপনাকে একটা জিনিস বলেছিলাম যে এই যে আক্রান্ত হচ্ছে এরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনা একটু খোঁজ নেন, বা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত তারা খোঁজ নিক ব্যাপারটা। বাংলাদেশে প্রথম ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট মাসখানিক আগে শনাক্ত হয়, কিছুদিন আগে। তো বলা হয়েছে শুধু বিভিন্ন নিউজে, বিভিন্ন স্টেটমেন্টে শুধু একটা কথা বলেছে যে বাংলাদেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একটা শনাক্ত হয়েছে। কিন্তু এই মুহূর্তে কতটা বাংলাদেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে বা এদের ইয়েটা কেমন, এ নিয়ে কিন্তু কোনো কথা হয়নি না। আজকে হঠাৎ কয়েকদিন ধরে বলতেছে যে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। যদি আপনাকে বলি 80% বলছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট। এখন কথা হচ্ছে, আপনি 10 দিন আগে এর সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন যে আমি বললাম যে একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হয়েছে, পরে যদি বলা হতো যে না একটা না আরো 10টা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আমি যদি বলি সেকেন্ড ওয়েভ যখন মেহেরপুরে হলো, তখন যদি আক্রান্তটাকে সঙ্গে সঙ্গে বলা যেত যেটা একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, তাহলে কিন্তু মানুষের মধ্যে আরেকটু আতঙ্ক আসতো, মানুষ আরেকটু অ্যালার্ট হতো। সেক্ষেত্রে কিন্তু আরো একটু দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হতো। কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো আমার মেহেরপুর বা আরটিপিসিআর বা কোনো জিনোম ইয়েতে তো সম্ভব না। এটা তো জিনোম সিকোয়েন্সের প্রশ্ন। এখানে যদি সম্ভব না হয় তাহলে স্যাম্পলটাকে যথাযথ জায়গাতে দিয়ে এটা সম্ভব করতে হবে। রাইট। আপনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, এটা ছোট জিনিস না। কারণ ইন্ডিয়াতে যে পরিমাণে ডিস্ট্রাকশন কোভিড চালালো, আপনি চিন্তা করে দেখেন, এই যে দিল্লিতে যে পরিমাণ চালালো, যেহেতু একই ভ্যারিয়েন্ট, ইন্ডিয়া আমাদের লাইফস্টাইল সবকিছু এক, ওই ভ্যারিয়েন্ট আমাদের ঢুকতেছে। এখনো দেখেন পেরিফেরিতে ডিস্ট্রাকশন কয়েকটা স্থানে শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন ডজন রোগী মারা যাচ্ছে। প্রতিদিন 100-র অধিক করোনা শনাক্ত হয়ে ভর্তি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে, সব চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো বাংলাদেশে আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা এগুলো তো একটা সীমান্তবর্তী অঞ্চল। তো কোনো কারণে এটা সম্ভব হয়নি। এখনকার বাস্তবতাটা হচ্ছে সব গ্রামে গ্রামে করোনা প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে। মেহেরপুর জেলার সীমান্তবর্তী বলে না, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আপনার অনেক করোনা নাই, অনেক করোনা আক্রান্ত পেশেন্ট। আমি আসবো। এখন এই করোনা আক্রান্ত পেশেন্ট এতগুলো ছড়িয়ে পড়ার পরে আমরা বলছি সামাজিক সংক্রমণ,
এটাকে আমরা কিভাবে ডিল করব, কিভাবে ডিল করা উচিত, এই কাজটাতে সবাইকে লাগবে, হেলথ ডিপার্টমেন্ট, প্রশাসন, জনপ্রতিনিধি। আহমদ ভাইকে আনসার খুব ভালো করছেন। আমি এই কারণে বলছি যে আমি আসবো আপনার কাছে। আহমদ ভাই, আপনাকে যদি আমি আসলে বিষয়টাকে এভাবে বলি যে বাংলাদেশের 3টা শ্রেণী করোনাকে 3ভাবে দেখছে। একটা শ্রেণী আছে যে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে পরিবার এবং বাইরে যখন আসছে তখন তারা একদম ফুললি স্বাস্থ্যবিধি মেনে করোনাকে আমলে নিয়েই তারা চলাফেরা করছে। আর একটা আছে যখন প্রশাসনিক তৎপরতা বাড়ছে, হ্যাঁ, তখন দেখার সাথে সাথে হয়তো মাস্কটা পড়ছে, একটু ঢিলেঢালাভাবে এটা মানছে। এরা একটা শ্রেণী। আর একটা শ্রেণী আছে একদমই মানছে না, বলছে না করোনা বলে কিচ্ছু নাই। আমাদের এই চিন্তাগতভাবে 3টা মনস্তত্ত্ব নিয়ে আমরা কিন্তু সমাজে আমরা নাগরিকদেরকে দেখছি। সেই ক্ষেত্রে এই বাস্তবতায় আপনি মেহেরপুরের করোনা পরিস্থিতি আপনি দেখছেন, বিশেষজ্ঞরা বারংবার বলছে যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি, স্টেক হোল্ডার যারা তাদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। আপনার দৃষ্টিতে যদি আপনি প্রাথমিকভাবে মেহেরপুরের করোনাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যেটা উপলব্ধি করলাম এবার, দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো করোনা ভাইরাসের, তখন থেকে আমি গাংনী পৌরসভার পক্ষ থেকে প্রথম দিন থেকে মাস্ক বিতরণটা করলাম এই কারণে যে মানুষ যাতে মাস্ক ব্যবহার করার জন্য শেখে এবং তারা বুঝে, তারা যাতে বুঝতে পারে যে মাস্ক বলে একটা মাস্ক ব্যবহার করতে হবে, এই মাস্ক কেন ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করলে তার উপকারিতা কী, এবং এটা ব্যবহার করলে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এটা মানুষকে বোঝানো। এবং আস্তে আস্তে দেখা গেল যে প্রথম দিকে মাস্কের প্রতি মানুষের আসক্তি ছিল না, কিন্তু পরবর্তী আস্তে আস্তে দেখা গেল আমরা শ্রম দিলাম প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য, সেটা প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করলাম আপনি মাস্ক ব্যবহার করছেন না কেন? সে বলে যে আমি এমনি ব্যবহার করছি না, বা ফেলে আসছি, মনে নাই, অবহেলার মতো। আর এই মাস্কটা ব্যবহার করছেন, তখন আমি জিজ্ঞেস করার পর ওরা কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে কিনা, তারা কিন্তু প্রত্যেকেই বলে যায় মাস্ক ব্যবহার করা দরকার, কিন্তু আপনি মাস্ক ব্যবহার করছেন না কেন? তখন আর ওই জবাব দিতে পারে না। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করলাম এবং মানুষকে বোঝানোর পরে আস্তে আস্তে দেখা গেল যে মানুষ 90% মানুষ মাস্ক ব্যবহার করা আরম্ভ করবে। আমরা কিন্তু প্রতিদিন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা প্রতিদিন আমরা মাস্ক নিজে এত বিতরণ করে পড়াই দিয়েছি, আমার সঙ্গে যারা ছিল তারা পড়াই দিয়েছে, হাতে হাতে দিয়েছি মাস্ক, প্রত্যেক দিন আমি দেওয়ার একটা ব্যবস্থা করছি। কিন্তু আমি অন্যান্য যারা জনপ্রতিনিধি আছে তাদেরও আহ্বান করছি যে আমি গাণিতিক আঁকা যদি করি তাহলে এগুলো একটা সুফল বয়ে আনবে না। কেননা যদি আমরা সবাই যারা জনপ্রতিনিধি আছে, যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে, যারা এটা বুঝি, তারা যদি মানুষকে বোঝায়, মানুষকে যদি বলি যে স্বাস্থ্যবিধিটা মেনে চলার দরকার, কেন স্বাস্থ্যবিধি মানতে হবে, কেন মাস্ক ব্যবহার করতে হবে, তাকে আমি বলি যে মানুষের দেহে এই করোনা ভাইরাসের যে এটা প্রবেশ করে কোন জায়গা থেকে, তারা প্রশ্ন করলে তারাই বলে যে মুখ এবং নাক দ্বারা। কিন্তু এটি মুখ এবং নাক যদি বন্ধ করে পারে, এটি যদি ঢেকে রাখে, তাহলে কি ভাইরাস আর ছড়াই পড়তে পারবে? তখন ওরাই বলে দেন না। তারপরে যদি আমরা বাড়িতে হাত মুখ ধুই, যদি আমরা বাড়িতে যাওয়ার পরে মাস্কটা ওয়ান টাইম মাস্ক ব্যবহার যারা করে তারা মাস্কটা ফেলাই দিল এবং তারা হাত মুখ ধুয়ে যদি বাড়িতে যায়, তো বাড়ির লোকগুলোকে রক্ষা পেল, সব কিছু রক্ষা পাবে। এইটা যখন তাদের বোঝানো আরম্ভ করলো, তখন দেখা গেল যে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করলো। পরবর্তী পর্যায়ে কিন্তু জনপ্রতিনিধিদের এবার খুব একটা আগে আসেনি এবং মানুষের এই মাস্ক ব্যবহারটা প্রশাসনের দিক দিয়ে যেমন প্রশাসনকে দেখে ভয় করল, কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করতে এটা সম্বন্ধে তাদের কোনো মনে জাগ্রত হলো না। যেমন তারা বলে যে আল্লাহকে ভয় করুন, করোনাকে না। কিন্তু স্বাস্থ্যবিধি বা কোনো ডাক্তার সাহেব এখন পর্যন্ত বলেন নাই যে আপনারা করোনাকে ভয় করুন। মানুষ ডাক্তার সাহেবরা বলছেন এবং স্বাস্থ্যবিধি যত প্রচার আছে সেখানে বলা হচ্ছে যে আপনারা করোনা ভাইরাস যে আছে
সেটা যাতে ছড়ায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য আপনি সাবধান থাকুন। করোনা ভাইরাসকে ভয় করতে পারছে না, তার থেকে সাবধান থাকুন। যদি সাবধান থাকেন তাহলে আপনার এটা ছড়াই পড়তে পারবে না, আপনি নিজে রক্ষা পাবেন এবং আপনার পরিবার এবং আপনার গ্রামের বা আপনার এলাকার মানুষ রক্ষা পাবে। জি, এটাই বলছে স্বাস্থ্য বিভাগ এবং আমরা সেটা বলতে চাচ্ছি। যেমন ইমাম সাহেবরা ওনারা বলেন যে এর গজব, কিন্তু এটা যদি মানুষকে বোঝানো যায় যেটা গজব না, এটা হচ্ছে একটা রোগ, এটা যুগে যুগে জন্ম হয়ে গেছে এবং এটাও যেটা হয়েছে এটা হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে তো সবসময় বলছে। ডাক্তার সাহেবরা কিন্তু ভয় দেখাতেন না, তারা বলতেন সাবধান হতে, এবং ডাক্তার সাহেবরা নিজেও এই করোনা ভাইরাস চিকিৎসা দেওয়ার জন্য তারা এটা ভয় করছেন না, তারা নিজেই সাবধানতা অবলম্বন করছেন এবং এটা যাতে মানুষ এটা মেনে চলে তাদের হচ্ছে এটা করছেন। কিন্তু আমাদের হয়ে গেছে এখন সামাজিকতা, আমরা কোনো অনুষ্ঠানে গেলাম না কেন তখন দেখলাম যে মাস্ক পরলাম, বেড়ানোর সময় সময় মাস্ক কিনে ফেললাম। আমরা যেমন এই যে জানাজার নামাজে গেলাম টুপি পরলাম, আবার জানাজার নামাজ শেষ হয়ে গেল টুপি খোলাও শেষ হয়ে গেল। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে আমরা এই অনুষ্ঠানে যখন যাচ্ছি তখন মাস্ক ব্যবহার করছি, এটা নয়। মানুষ মাস্কটা ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করবো আগে। যেমন একটা কথা বলে ল মেকার শুড নট বি ল ব্রেকার। আমরা কিছুক্ষণ আগেই আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম যে এখন কিন্তু সবাই মাস্ক ব্যবহার করে, কিন্তু যখন এই ক্যামেরার সামনে আসলাম তখন মাস্ক ব্যবহার করা শুরু করলাম। তাহলে এটা যখন হবে না, মাস্ক সর্বদাই ব্যবহার করতে হবে এবং অপরে যাতে ব্যবহার করে ও দেখা দেখে যাতে ব্যবহার করে। অবশ্য বিশেষজ্ঞরা বলছে, আহমদ ভাই, বিশেষজ্ঞরা বলছে আপনি যখন একা থাকবেন তখন আবার মাস্কটা ব্যবহার করার দরকার নেই, কিন্তু আপনি যখন জনসমক্ষে যাবেন তখন আমি আপনাকে জনসমক্ষে জি জি বলছি, জি আমি জনসমক্ষে যখন যাচ্ছি তখন মানুষ তো আমাকে দেখছে, আমাকে লক্ষ্য করছে, আমাকে সে উপলব্ধি করছে যে ও মাস্ক ব্যবহার করে না, তাহলে এগুলো দরকার নেই। সেটাই। কিন্তু এগুলো যারা সমাজের উচ্চ স্তরের মানুষ তাদের আগে এটা ব্যবহার করতে হবে, তারপর অপরকে যদি আমি বলি সে শুনবে। এবং মানুষ কিন্তু এই যে করোনা ভাইরাস সম্বন্ধে যে মানুষের উদাসীনতা, আজকে যে বর্তমান যে অবস্থা, আজকে আমাদের ইউনো সাহেব খুব ব্যস্ত, বর্তমান ইউনো যে নতুন ইউনো একটা মহিলা, উনি কিন্তু সবসময় ব্যস্ত। উনি আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন না, এটা কি করতে হবে না করতে হবে, কোন পদ্ধতিতে গেলে কাজ হবে। ডিসি মহোদয় খুব ব্যস্ত, আমাদের মন্ত্রী মহোদয় খুব ব্যস্ত, কিন্তু আমরা ব্যস্ত হচ্ছি, শুনছি, সবই করছি, কিন্তু ক্যামেরার সামনে, এই ক্যামেরার সামনে বাদ দিতে হবে। ক্যামেরার সামনে বাদ দিয়ে মাস্ক বিতরণ বাদ দিয়ে প্রকৃত অর্থে মানুষের কল্যাণের স্বার্থে আমরা যদি মাস্ক বিতরণ করি এবং মাস্ক ব্যবহার করার জন্য চেষ্টা করি, মানুষকে ব্যবহার করানোর জন্য চেষ্টা করি, আমার সকল জনপ্রতিনিধিতে আগায় আসবো আপনার কাছে। ডক্টর সজীব, যেটা বলছিলেন যে আসলে আমরা কিছুটা মানে সেই ওই যে একটা গ্রুপের মতোই আর কি, যে কাউকে দেখে আমরা মাস্কটা ব্যবহার করছি, মেয়র মহোদয় যেটা বলছিলেন, এই যে প্রাদুর্ভাব মেহেরপুরের এই 20 দিনে আমি 161 জনের হিসাব দিলাম এবং এর ভয়াবহতা কিন্তু বাড়তেই আছে। সেই ক্ষেত্রে এই ভয়াবহতা আজকে জনপ্রতিনিধি হোক বা সাধারণ মানুষ হোক, আপনি টেকনিক্যাল মানুষ, আপনি ডাক্তার, আপনি ফ্রন্ট লাইনার, আপনি সামনে মেহেরপুরের ভয়াবহতা সম্পর্কে যদি আপনার যে অ্যাসেসমেন্ট এই ধারায় যদি আসলে চলতে থাকে তাহলে কি ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে মেহেরপুরে? চান্দু ভাই, আপনি আজকে করোনা আক্রান্তের একটা সংখ্যা বললেন, সংখ্যাটা কত? 14 দেখেন, আপনারা কিন্তু আজকে পেপারে নিউজ করছেন আজকে মেহেরপুরে করোনায় 14 জন, সিভিল সার্জন অফিস বলছে 14 জন, মানুষের মাথায় কিন্তু এটা কাজ করতেছে 14 জন মাত্র। আমি বলতে চাচ্ছি যে ওই 14 জন রিয়েল পিকচার না। আমি আজকে সারাদিনে কমপক্ষে 5 জন সম্ভাব্য করোনা রোগীর সাথে আমার দেখা হয়েছে, বিভিন্ন জায়গাতে শুনেছি ও জ্বর হয়েছে, আমি একটু খোঁজ দিয়েছি ও কি করতেছে। তো আমি এখানে আমার একটা বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে যেটা আমার ঢাকাতে বসে হতো না। কারণ একটা গ্রামের মানুষ কেন মনে করছে যে তার এটা করোনা কি করোনা না, কেন টেস্ট করছে না, কেন আইডেন্টিফাই হচ্ছে না, মূল কথাটা। তো সেই হিসাবে আপনি যেহেতু ভয়াবহতার প্রশ্ন করেছেন, প্রথম কথা হচ্ছে যে এই যে সরকারি যে রিপোর্ট বলছে এতজন আক্রান্ত, ওটা যারা টেস্ট করেছিল তাদের মধ্য থেকে একটা পজিটিভ,
প্রথম কথা হচ্ছে, যার করোনা হচ্ছে বা সম্ভাব্য করোনা রোগী, সে কোনো মতেই টেস্ট করছে না, কোনো মতেই টেস্ট করতেছে না। আমি যেটা দেখতেছি 20 থেকে 30 জন ব্যক্তি যার সম্ভাব্য করোনার লক্ষণ, তাদের মধ্যে একজন টেস্ট করতেছে। আমার মতো লোকটা টেস্ট করতেছে, আপনি করতেছেন, আহমদ ভাই করতেছে, কারণ ও জানে এটা খারাপ জিনিস। আমার মনে হচ্ছে দ্রুত টেস্টটা করা দরকার। তাহলে 10 জন মানুষের মধ্যে একজন টেস্ট করতেছে, সেই যারা টেস্ট করতেছে তাদের মধ্য থেকে সংখ্যা আসতেছে 17 জন, 15 জন, 14 জন। মানে কথাটা হচ্ছে, আপনি ভয়াবহতার কথা বলেছেন, ভয়াবহতার কথা হচ্ছে এটাই, মেহেরপুর জেলার প্রতিটা গ্রামে আপনার অসংখ্য করোনা রোগী এখন রয়েছে। আপনার সবচেয়ে ওই যে হিন্দা গ্রামের নাম শুনেন নাই, 10টা 12টা 14টা করে বাড়তেছে, পুরো গ্রাম আপনি এটা ক্লাস্টার হয়ে গেছে। আপনি ওখানে পরীক্ষা করেন, দেখবেন ওই গ্রামের অর্ধেক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আমার পয়েন্টটা হচ্ছে এখানে, আহমদ ভাই বলছে যে মাস্কের কোনো বিকল্প নেই। আপনি করোনা নিয়ে যাই বলেন, এখানে মাস্কের কোনো বিকল্প নাই, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের ঘটনাটা আমরা মাস্ক পার করে ফেলেছি। মানে মাস্ক দিয়ে যে প্রিভেনশনের জায়গাটা ছিল, এটা তো জরুরি আছে, কিন্তু সেটা দিয়ে এই বাদ আমরা এখন ঠেকাতে পারবো না। আমি দেখছেন ওই চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোর কি খারাপ অবস্থা হয়েছে। তো সেই হিসাবে আমার এই জেলাতে এই মুহূর্তে যে করোনা আক্রান্ত যে সংখ্যাটা রয়েছে অতি দ্রুত এটা একটা নিরূপণ করতে হবে। আর সেই নিরূপণ করতে হলে আপনাকে সম্ভাব্য সকল করোনা রোগীর পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ আপনি যদি নাই জানেন আপনি করোনা কিনা, মানে আমাকে বের করতে হবে আপনি করোনা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হন, আপনাকে দ্রুত আলাদা করতে হবে যেন আপনি কারোর সংস্পর্শে না যান। একটা সংক্রামক রোগ প্রতিরোধের এটা হচ্ছে একটা ব্যাচি। তো আমাদের এই কাজটা করতে হবে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, করা হচ্ছে না, পসিবল হচ্ছে না। কিভাবে এটা সম্ভব হয়, করা যায়, আমাদের মূলত এটা নিয়ে চিন্তা করা হচ্ছে। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অবশ্যই আমরা যদি একটা র্যান্ডম টেস্ট করি তাহলে আমার পেশেন্ট বেড়ে যাবে, বহু পেশেন্ট। আপনাকে যদি আর একটা ইনফরমেশন দিই, সেটা হলো আপনি জানেন যে মেহেরপুরে যে প্রাতিষ্ঠানিক 2টা কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে, একটা হচ্ছে আপনার যুব উন্নয়ন বিল্ডিংয়ের, আর একটা হচ্ছে টিটিসি মানে ট্রেনিং সেন্টার, যেটা ওইখানে 94 জন আপনার বাইরের, তারা গেদে বর্ডার দিয়ে, আমাদের দর্শনা বর্ডার দিয়ে আসছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য এই 2টা জায়গায় রাখা হচ্ছে। তাদের মধ্যে আগামীকালকে 14 দিন কোয়ারেন্টাইন শেষ হবে। আজকে তাদের 18 জনের সম্ভাব্য নমুনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে আপনাকে আমি বললাম যে 80% আমার ভারতীয় ভ্যারিয়েন্ট। এই বাস্তবতা। আপনি বলছেন যে গ্রাম অঞ্চলে আপনি যদি অ্যান্টিজেন নিয়েই যদি যান, অ্যান্টিজেনের কিটস নিয়ে যদি যান, তাহলে সেখানে যদি আপনি র্যান্ডম পরীক্ষা করেন তাহলে প্রচুর পেশেন্ট পাবেন। তাহলে এই বাস্তবতায় তাহলে আসলে এর ভয়াবহতা তো আসলে নিরূপণ করাও তো কঠিন। অবশ্যই কঠিন। আহমদ ভাই, আপনাকে যদি বলি 7,87,301 জনের জেলা মেহেরপুর, আমার এখানে নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র 7,421 জন, মাত্র 7,87,000, প্রায় 8 লক্ষ লোকের জেলা। আমি এ যাবৎ পর্যন্ত আমার শুরু থেকে, করোনার শুরু থেকে আমি মাত্র পরীক্ষা করেছি 7,421 জনকে। কিভাবে দেখবেন, কিভাবে মূল্যায়ন করবেন? না, এখানে একটা ব্যাপার শোনেন, ওটা পরীক্ষা হচ্ছে যাদের মানে যাদের গতি নাই, মানে অবস্থা খারাপের দিকে জি, সেই যাচ্ছে, তাদের পরীক্ষা করা হচ্ছে। আর সকল মানুষকে তো পরীক্ষা করা হচ্ছে, যারা অসুস্থ হচ্ছে, জ্বর আসছে, সচেতন করছে, বাধ্যই তাদের পরীক্ষা করছে। কিন্তু আমাদের সেটা ওটা তো করতেই হবে। এটাতে পরীক্ষা করে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের যেহেতু আমাদের ভিতরে যারা সচেতন নাগরিক তাদের ভিতর এটা খুবই চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। যেমন আমার এই পৌরসভার কথা বলি, আজ থেকে 4 দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে 10 জন লোক আসছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলো আপনার পৌরসভায় 10 জন? পৌরসভায় উত্তরপাড়ায় অবস্থান করছে। তারা যে বাড়িগুলো উঠছে, এই বাড়িগুলো আমরা জানানোর পরে সেখানে পুলিশ গিয়েছে। পুলিশ যাওয়ার পরে সেখানে তাদের মানে বাড়ির বাইরে বেড়ানোর জন্য নিষেধ করছে। কিন্তু ওই বাড়িতে আরো তো লোক আছে লোকাল, তাদের তো আর বাড়ির বাইরে বাড়ানোর জন্য ব্যবস্থা করার নাই। কিন্তু প্রশাসন এটা করছে, তাদের বাড়ি বাড়ানোর জন্য মানে নিষেধ করছেন এবং পরীক্ষা পরে 14 দিন রাখার পর পরীক্ষা হবে। কিন্তু যাদের বাড়িতে উঠছে তাদের সবাই মেয়ে ছেলে বেটাদের কিন্তু মানে গালাগালাজ করছে, কে বলবে
কে আমার বাড়িতে ওরা আসছে, কে বললো আমাদের বাড়িতে আসছে, এবং তাকে নিয়ে টানা হেঁটা করছে। কিন্তু ওই এলাকার কোনো মানুষ, সামাজিকতা বা যাই হোক, তারা কিন্তু একটু শব্দটা করছে, তারা কিন্তু বলার জন্য চেষ্টা করছে যে আমার নামটা যেন প্রকাশ না পায়। তাহলে করোনা ভাইরাসে হচ্ছে কি না হচ্ছে, মানে অধিকাংশ গোপন অবস্থায় থাকার জন্য চেষ্টা করছে, তারা পরীক্ষা করতে চাচ্ছে না। যেমন যে একটা গল্প আছে যে জাহারজ হওয়ার ভয়ে কেউ বলছে না যে আমার, মানে জাহারজ হওয়ার ভয়ে কিন্তু কেউ কিছু বলছে না, যে আমি যদি বলি তাহলে মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে, অন্যরা আমাকে কিভাবে দেখবে, এটা খুবই সমস্যা। এখানে করোনা ভাইরাস অনেকে অসুখ হচ্ছে, তার পরীক্ষা করা দরকার, মানে করোনা ভাইরাসের আলামত পাওয়া যাচ্ছে, পরীক্ষা করা দরকার, কিন্তু সেটা সে পরীক্ষা করছে না। পরীক্ষা না করে সে ওইটা গোপন করার জন্য চেষ্টা করছে। আর যারা সচেতন মহল, যেমন আমার ওখানে জিয়া বলে একটা ছেলে, সে করোনা ভাইরাসে আক্রান্ত হলো, সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে পরীক্ষা করলো। পরীক্ষা করে ধরা পড়ার পরে দেখা গেল তখন তাকে ঢাকায় নিয়ে যাবে, তখন কোনো ড্রাইভার পাওয়া যাচ্ছে না, জানাজানি হয়ে গেল, তখন ড্রাইভার আর পাওয়া গেল না, কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না, যেটা তাকে ঢাকা করাতে হবে। তখন ওকে বুদ্ধি দেওয়া হলো যে তুমি মাইক্রো আলাদা তো বোঝে না, তুমি ওদের বলো যে তোমরা তাকে কুষ্টিয়া যাও, কুষ্টিয়া দিয়ে করোনা ভাইরাসের কথা বলার দরকার না, তুমি ঢাকায় চলে যাও। ঢাকায় যাওয়ার পরে দেখা গেল চিকিৎসাটা ঠিক মতো হলো এবং সে অল্প দিনে সুস্থ হয়ে ফিরে আসলো। নজরুল বলে একজন আছে, তার যখন করোনা ভাইরাসের পরীক্ষা করা হলো তখন তার 75% লাঞ্চের ক্ষতি হয়ে গেছে। 75% ক্ষতি হওয়ার পর বহুদিন হলো সে চিকিৎসাধীন আছে, এখন সে 40 বা 45% তার লাঞ্চের অবস্থা এখনো খারাপ আছে। এই জন্য আমরা আশা করি সে ভালো হবে, তার কারণ যেহেতু ভালো দিকে চলে আসছে। এই যে আমাদের এখানে চিকিৎসা তো হচ্ছে না, আর একটা ব্যাপার পরীক্ষাও আমরা করছি। আর আমরা যারা সামাজিক, যারা সমাজ নিয়ে চলি, আমরা বিশেষ করে যারা জনপ্রতিনিধি, তারা যদি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে, প্রশাসনও আমাদের সমন্বয় করছে না, হ্যাঁ, আবার আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় হচ্ছে না, মাঝখান থেকে এটা পুরুষ করেও আসছে না। এখানে মানুষ একটা দিকে আছে, যেমন আমার ওখানে যেমন 2500 টাকা পাল, এটাই পেলে কিন্তু সবাই আগ্রহী হলো, চাল পাবে, এটাই বেঁচে খুব করোনা, হ্যাঁ। কিন্তু এখানে যদি করোনার অন্যগুলো যেটা যে মাস্ক বিতরণ, মাস্কের পরে পরিধান করে, এই বিষয়ে মানুষের খুব নজর নাই। সাহায্যের ব্যাপার হলে নজর আছে। আবার ধান কাটতে দিলে করোনা ভাইরাসে সবাই দেখা যাচ্ছে ছেলেমেয়ে ধান কেটে তার মোবাইলের সামনে এসে ছবি তুলি দেখাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বা ওপর লেভেলে যারা খুশি হচ্ছে। আমরাও যারা মাস্ক বিতরণ করছি তারা একটা ছবি তুলে দিয়ে দিচ্ছি, এটা করলে হবে না। আমরা প্রকৃত অর্থে সামাজিকভাবে প্রশাসন এবং জনপ্রতিনিধি সমন্বয় হয়ে জরিমানা করি কোনোদিন কাজ হবে না। আমরা যদি সমন্বয় করি, মাস্ক ব্যবহার করার জন্য যদি আমরা ব্যবস্থা করি এবং হাত ধুয়ে তাদের যদি বোঝাই পড়ে, আমার মনে হয় এতে মানুষ অনেক সচেতন হবে। ডাক্তার সজীবউদ্দিন স্বাধীন, আপনি বলছিলেন যে আমরা যে আসলে যেটা ভয় করছিলাম 1 মাস আগে, যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আতঙ্ক যেটা যদি ঢুকে পড়ে তাহলে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে যাব। আমাদের যে অ্যাকোমোডেশন আছে চিকিৎসার ক্ষেত্রে, আমি যদি আপনাকে মেহেরপুরের ইয়েটা বলি, আপনি নিজেও জানেন আইসিইউ বেড আছে 2টা, দুইটা হচ্ছে ফুল ফ্লেজেড আপনার হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং আপনার ভেন্টিলেটর সহ, আর 2টা আছে নর্মাল। এই মোট 4টা যদি আমরা ধরি, আমার করোনার প্রাদুর্ভাবের কারণে আমার একটাই ওয়ার্ড, আমার সদর হসপিটালের নিচের ওয়ার্ডটাকে সম্পূর্ণরূপে করোনা ওয়ার্ড হিসাবে সেটাকে ইয়ে করা হচ্ছে, 50টা বেড। আমার আর কি কি আছে, হাই ফ্লো নেজাল ক্যানোলা আছে 7টা, ভেন্টিলেটর আছে 4টা, অক্সিজেন সিলিন্ডার আছে 112টা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। সেই ক্ষেত্রে এই যে আমরা যে প্রাদুর্ভাবে পড়েছি, আমরা কি আমাদের এই প্রস্তুতি দিয়ে কি আমরা আসলে ইয়ে করতে পারবো, মানে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো? আবার ঢাকা বলছে যে কোনো পেশেন্ট ঢাকাতে যাবে না, এলাকাতেই আপনাকে তার সুরক্ষা দিতে হবে। কিভাবে এটাকে মোকাবেলা করব আমরা যদি
পেশেন্টের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা এই প্রস্তুতির মধ্যে দিয়ে কি আমরা আসলে তাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো কিনা? আপনি কথাগুলো যখন বললেন চান্দু ভাই, আপনি তো নিজেই সিচুয়েশনটা বুঝতে পারছেন যে আপনি ওখানে আসলে 10 জন মানুষের ক্যাপাসিটির কথা বলছেন। হাইফ্লো নেজাল অক্সিজেন বলেন, ভেন্টিলেটর বলেন, সব মিলে জুলে 10 জন ক্যাপাসিটি। তার মানে হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালটি 10 জন করোনা রোগী, যা শ্বাসকষ্ট শুরু হবে। করোনা রোগী খারাপ হচ্ছে কখন? যখন শ্বাসকষ্টটা শুরু হচ্ছে, তাই তো? তো এই খারাপ হলে আমরা 10 জন রোগীকে ওই 10টা বেড দেওয়া সিটিল করতে পারি। কিন্তু এটাও তো ঠিক যে আমরা তো 80% ভালো হয়ে যাচ্ছে, আপনাদের বিশেষ আপনারা ডাক্তার হিসাবে যে 80% ভালো হয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। কত জনগণ বলেন না? তাহলে 20 জনের মধ্যে আমার এখানে আছে প্রায় 8 লক্ষ লোক। আপনি এবার হিসাব করেন, পার্সেন্টেজ করেন, সেইটাই। পার্সেন্টেজ করলে আপনি ক্যাপাসিটি, তাহলে আমি ক্যাপাসিটি কিভাবে করব? আমি যদি বলি যে এখানে যেরকম সংক্রমণের রেট আমরা বুঝতে পারছি, দেখেন আমাদের কিছু যথেষ্ট ডাটা নাই। একটা উন্নত দেশ হলে ডাটা হয়। আপনাকে এখন ভুলে যেতে হবে যে আপনি বাংলাদেশের লোক, আপনাকে মনে করতে হবে মেহেরপুর জেলা একটা বাংলাদেশ। রাইট। মেহেরপুর জেলাতে একটা সরকার আছে, মেহেরপুর জেলাতে রাজনৈতিক দল আছে, মেহেরপুর জেলাতে অন্যান্য স্টেক হোল্ডার আছে। আপনাকে ঢাকার কথা ভুলে যেতে হবে। এবং এখানকার যে গ্রামগুলো আছে, আপনাকে ওই গ্রামগুলোকে ধরে নিতে হবে একটা একটা করে থানা। না হলে আপনি এই ধাক্কা কোনো একলা কেউ সামলাতে পারবে না। যদি হইতে পারে মিরাকল, যদি কোনো কিছু ঘটে যায়। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে মানুষ কিন্তু এখনো, আহমদ ভাই বারবার বলতেছে যে একজনের করোনা হচ্ছে, ও বলছে মানুষ জেনে গেলে আমার কি হবে, আমার বাড়িতে আয়সা ফ্ল্যাগ মারি দেবে, ওই যে ভাই যেটা বোঝানোর চেষ্টা করলো। হ্যাঁ, তো এই ঘটনাটা খুবই ডেঞ্জারাস, এটার মধ্যে থেকে বাইর করতে হবে। কারণ আপনার করোনা হয়েছে, এটা একটা রোগ হইতেই পারে, আপনি রাস্তায় হাঁটছিলেন হইতে পারে, দূরে একটা করোনা রোগী হইতে পারে। কিন্তু আপনার করোনা হয়েছে, আপনি যদিও বলছেন যে 80% লোকের কিছু হচ্ছে না, 20% বা ওইরকম একটা অ্যামাউন্ট খারাপ হচ্ছে, কিন্তু বলার উপায় নাই ওই 20% খারাপ বলার উপায় আছে? আহমদ ভাই একজনের গল্প করলো যে লাংসে তার হয়েছিল, সে অনেক পরে গেছে, যখন গেছে তার লাংসে 70% নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার যদি করোনা হয়েও পরীক্ষা করে যদি বোঝা যায় যে আপনার করোনা, তাহলে আমরা আপনাকে একটা চিকিৎসা দিতে পারছি। আপনার ঝুঁকিটা কি, সেই ঝুঁকিটা আমি হিসাব করে একটা প্রোটেকশন তৈরি করতে পারতেছি, আপনি অ্যালার্ট থাকতেছেন। তাহলে আমরা কতগুলো সুবিধা পাচ্ছি আপনাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনার এটা করোনা, আপনি যদি নাই মানেন আপনার এটা করোনা, তাহলে তো আপনি যে কোনো সময় একটা খারাপ কিছু হতে পারে, আপনি মারা যেতে পারেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত বর্ডারগুলো সিল না করা হবে ততক্ষণ এই ঝুঁকিটা থেকেই যাচ্ছে। একটু এখানে আমি আপনাকে ইন্টারাক্ট করি। বর্ডার সিল করার সময় তো পার হয়ে গেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট গুলো পেয়েছে, ধরেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পেলে আমরা বলতে পারি ওই লোকটা কই ছিল, বললো ইন্ডিয়ায় ছিল বাংলাদেশে, তার মানে ও হচ্ছে ইন্ডিয়া থেকে আনছে। কিন্তু ধরেন আমরা একটা লোকের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পেলাম যে কখনোই ইন্ডিয়াতে যায়, তাহলে বাংলাদেশের লোক ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিভাবে চলে আসবে? তার মানে সামাজিক ভাবে সংক্রমণ হয়েছে। আমরা এখন সামাজিক সংক্রমণের পর্যায়ে আছি। এখন আসলে ইন্ডিয়ার বর্ডার আপনি বন্ধ করেন আর না করেন খুব বেশি ফারাক হয় না। এখনো যে শুধু আমি যে কারণে ইন্ডিয়ান বর্ডারের কথা বলছি, আপনি জানেন, আমি যদি মেহেরপুরের কথাই বলি, আমার মেহেরপুরের সাথে বর্ডার বেল্টের পকেট গেট 76টা পয়েন্ট আছে। এই 76টা পয়েন্ট দিয়ে আপনার এপারে নোম্যান্স ল্যান্ডের ওদের যে অংশ, সেই অংশে কৃষকরা কিন্তু তাদের চাষের জমি চাষ করতে আসে, এবং ওই কৃষকরা মূলত আমার বাংলাদেশি কৃষকদের সাথে তাদের কিন্তু যোগাযোগ আছে, তাদের জমিও পাশাপাশি। সেই ক্ষেত্রে যখন তারা যাচ্ছে, আমরা মাঝে একটা অনুসন্ধান করলাম, রীতিমতো তাদের সাথে কিন্তু আমার শুধু বর্ডার দিয়েই সম্পর্ক না, তাদের সাথে কিন্তু আমার 76টা পয়েন্টে আমার লিগ্যাল পয়েন্টে আমার সম্পর্ক হচ্ছে। তাহলে আপনি এটাকে আটকাবেন কি করে? এখন যদি আমি এতে গিয়ে অবশ্যই আমি দাবি করতেই পারেন সেটা আটকানোর জন্য, তাই না? আমরা পারি না। আপনি তো, কারণ হচ্ছে এরকম সিচুয়েশনে আপনার ইন্ডিয়ান নাগরিকরা কিভাবে গেট পার হয়ে নোম্যান্স ল্যান্ডে আসতেছে? আপনার তো ইন্টারন্যাশনাল প্রোটোকল এটা সাপোর্ট করে না। আপনি গেট পার হয়ে ইন্ডিয়ান জনগণ কিভাবে নোম্যান্স ল্যান্ডে এসে কাজ করতেছে, যেখানে বাংলাদেশের জনগণ কানেক্ট হচ্ছে। এখন এটা তো আগেই বন্ধ করা উচিত ছিল, যেটুকু আছে এগুলো বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। তো আপনি একটা পাত্রে পানি রাখবেন, গর্ত দিয়ে বের হয়ে যাবে, তত হবে না। শুধু তাই না, আপনাকে আর একটা ইনফরমেশন দিই। বাংলাদেশে যত ইমারত শ্রমিক আছে, এই ইমারত শ্রমিকের 80 থেকে 85% ইমারত শ্রমিক সারা বাংলাদেশে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের। এইবার চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমার সবচেয়ে
মানে হট স্পট। না, আপনারা হতে চলেছেন অলরেডি। আমরাও হতে চলেছি। কুষ্টিয়া লকডাউন করবে কি করবে না, এক সপ্তাহ ধরে এই নিয়ে আলোচনা চলতেছে। রাইট মেহেরপুরে আপনারা এক সপ্তাহ পরে এটা নিয়ে আলোচনা শুরু করবেন, লকডাউন করবো কি করবো। রাইট, একদম তাই। মানে আমরা জানছি কি হবে, কিন্তু আমরা গাছ ছেড়ে দিয়ে বসে আছি। গাছ ছেড়ে যেটা দিয়ে করতে বসে হবে আছি। সেটা করতে হবে, এবং ক্ষতির পরিমাণ বাড়তি আছে। আহমদ ভাই, আপনার কাছে যদি আসি, আসলে আমরা এই যে লিকেজগুলো, ডাক্তার টেকনিক্যাল বিষয়গুলো যে বলছিল যে ইন্ডিয়ান ইয়েটাকে যদি আটকাইতে হয় বর্ডার সিল করতে হবে, আমি আবার বলছি 76টা পয়েন্ট আছে মেহেরপুরে, সেই পয়েন্ট দিয়ে কৃষকরা আসছে, তাহলে আপনি আবার বলছেন যে আসলে খুব বেশি প্রশাসনের সাথে সমন্বিত কোনো পদক্ষেপ কিন্তু এখনো নেওয়া যায়নি। তাহলে এই অবস্থার মধ্যে আসলে আপনি মেহেরপুরের জনগণকে আসলে কিভাবে সুরক্ষা দেবেন? এখন দেখা যাচ্ছে একটা ব্যাপারে, এর আগে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হতো তারা অধিকাংশ শহরে লোক। জি, মানে বিদেশ থেকে যারা আসতো তারাই শহরে বসবাস করতো, ওখান থেকে ছড়াই। আর ইদানিং কালে দেখা যাচ্ছে যে আমার হিন্দা গ্রামে এক বাড়িতে 14 জন। জি, মানে যারা ভারতের সঙ্গে ব্লকের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ব্লকের সঙ্গে যুক্ত, এই ঈদের ভিতর ছড়াই পড়ছে। এবং ছাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সব বর্ডার বেল্টে এরা সব ভারতের সঙ্গে ব্লক করে। এখন যত বড়ই আপনি সিলগালা করুন না, যাই করুন না করুন, মানুষের মনের পরিবর্তন ছাড়া কিছু সম্ভব নয়। এখনো বাংলাদেশে যে কোনো ব্যাপারে কিছু টাকা দিলে কিন্তু ছাড়াছাড়ি চেয়ে দিতে, সচিবালয়ে টাকা দেবেন, আপনি সচিবালয়ে ঢুকে ঠিকই করছেন, আপনার কার্ড আছে, আপনি ঢুকছেন, কিন্তু যারা সচিবালয়ে কার্ড ছাড়াও কিন্তু লোক ঢুকছে, একটু টাকা দিলেই হলো, 500 টাকা বা 300 টাকা দিলেই ওরা কিন্তু ওরাই ব্যবস্থা করে দেবে সচিবালয়ের মতো জায়গায়। আর এটা বর্ডার, এখানে তো অভ্যাসই আছে যে বা ব্লকের সঙ্গে যুক্ত। এই ব্লক যদি বন্ধ করা যায়, ব্লক ভারতে লোক যদি আসা যাওয়া বন্ধ করা যায়, আমার মনে ছড়া পড়বে। আর যারা এই লকডাউন, এর আগে লকডাউন হয়েছে শহরে, এবং শহরের দোকানপাট বন্ধ ছিল, তারপর যানবাহন বন্ধ ছিল, এই লকডাউন গুলো হয়েছে। এখন বর্ডার এলাকার যত লোক আছে, আমার মনে হয় তাদেরই লকডাউন করা উচিত, যেসব অঞ্চল ব্লকের সঙ্গে। আহমদ ভাই, আপনি বলছেন যে এটা উচিত, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি একটা শক্তিশালী চেয়ারে অবস্থান করছেন। তাহলে আপনি যদি উচিত অনুচিত নিয়ে থাকেন একটা সাধারণ নাগরিকের ভাষায়, তাহলে কি আসলে মানুষ এটা আমরা আমাদের এই অনুষ্ঠানে আলাপ করতে, আমাদের বর্তমান যে অসমী খানম আইসেন, ইনি এই বিষয়ে খুব তৎপর, আর আমাদের ডিসি সাহেব তো তৎপর আছেন, আর আমাদের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, উনি সবসময় কথাবার্তা বলেন এবং নির্দেশনা দেন। উনি তো ওখান থেকে চেষ্টা করছেন। তারপরে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু আমাদের ইমাম সাহেব সবসময় চাচ্ছেন যে আমরা সমন্বয়ের মাধ্যমে এইগুলো যাতে মানে ছড়ায় না পড়ে, করোনা ভাইরাস, এই জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আলোচনা বা সবসময় চালিয়ে যাচ্ছেন, তিনি অন্যতম আসছেন। তারপর তার যে কর্মকাণ্ড, এটা আমার খুব পছন্দনীয়, এবং আমার বিশ্বাস যে আমরা 2-1 দিনের ভিতরে আমরা একটা সমন্বয় সাধনের মাধ্যমে আমরা কি করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। যেমন আমার পৌরসভায় আমি চিন্তা ভাবনা করছি যে কোনো বাইরের লোক যাতে এখানে অবস্থান না করতে পারে, বা যারা আক্রান্ত হয়েছে তারা যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে, বা হয় বাড়িতে চিকিৎসা করবে না হাসপাতালে। আমি কিন্তু পৌরসভার সকল কর্নারে খবর নিচ্ছি, এবং আমি আমার উপজেলা সকল এলাকায় খোঁজ খবর রাখছি, এবং সেইগুলো যেহেতু আমি মেয়র হলো উপজেলার পলিটিক্সের সঙ্গে যুক্ত, জি, আমি উপজেলার যাতে বিভিন্ন এলাকায় এই জিনিসটা ব্যাপক হারে ছড়ায় না পড়ে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। আমার এই মহোদয়ের সঙ্গে কথাও হয়েছে, হ্যাঁ, ডিসি মহোদয়ের সঙ্গে আমার যোগাযোগ চলছে, এটা আমরা করছি। কিন্তু এটা আমি বাকিগুলো চেষ্টা চালাচ্ছি যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, যাতে জনপ্রতিনিধিরা মাইকে ক্যামেরার সামনে এসে ছবিটা না তোলে। যেমন খালেদা জিয়ার অসহযোগ আন্দোলন বলেন, যে আন্দোলন হলো ব্যর্থ হয়েছে একমাত্র কারণ ক্যামেরার কারণ, ছবি তুলে দেখাই দিয়েছে, গাড়ি পড়াইছে, ব্যাস আন্দোলন হয়ে গেছে। আরে ছবি তুলে গাড়ি পড়ালে আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে কর্মী বাহিনীকে রক্ষা করতে হয়। কর্মী বাহিনীকে রক্ষা করতে হলে কোনো রকম মানে গাড়ি পোড়ানো যাবে না, মানুষকে মারা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না।
অনুরূপভাবে এই করোনা ভাইরাসকে যদি আমরা হাতে থেকে রক্ষা পেতে চাই, আমাদের ছবি ওঠানো যাবে না। ছবি তুলি বিভিন্ন সংগঠনের নাম দিই, যে আমি ছাত্রলীগ করে, আমি সৈনিক লীগ করে, আমি অমুক লীগ করে, বিভিন্ন লীগ আছে। এটা করে আমি ছবি তুলি, খালি দেখালাম যে আমি খুব ভালো কাজ করছি, এইসব দেখানো যাবে না। আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য তাদের উৎসাহিত করতে হবে এবং তারা যাতে বাড়ি ফিরে হাত দেয় সেই জন্য তাদের বলতে হবে। আমার বিশ্বাস তাদের যদি কোনো মাস্ক ব্যবহার করানো শেখানো যায়, তাহলে সকল এলাকার থেকে, যেমন আমার পৌরসভাতে মাস্ক ব্যবহার করলো, পৌরসভার বাইরে গেল না গেল মাস্কটা ফিরে চলে গেল, ওদিক থেকে কেউ বাধা দিচ্ছে না। মানুষ তো করোনা ভাইরাসকে আমলেই আনতে না, এই আমলে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মানুষকে বলতে হবে যে আগে মানুষ ধারণা ছিল গ্রাম এলাকায় করোনা ভাইরাস হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে শহরেতেও গ্রাম এলাকায় এটা ব্যাপক হারে ছড়াই পড়ছে। এটা যদি ডাক্তার সাহেব ঠিকই বলতেন, যদি সঠিকভাবে আমরা যদি পরীক্ষার আনি তাহলে করোনা ভাইরাস কিন্তু অনেক বেশি, পার্সেন্টেজ অনেক বেশি আছে। এটাকে আমরা এখন সবাই মিলে আমাদের বাঁচার একমাত্র উপায় যে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা জনপ্রতিনিধি আছি যারা তারা তার এলাকায় যাতে কোনো করোনা রোগী যাতে না থাকে সেটা পরীক্ষাগারে পাঠাতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করার জন্য আক্রান্ত করেছে। আমাদের আপনাকে আরেকটা প্রশ্ন করতেই চাই আমি, সেটা হলো যে আপনি এই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কি আসলে কোনো ধরনের কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আপনার জানা আছে? অথবা আপনি উপজেলারও নেতা, আপনি উপজেলায় আপনি রাজনীতি করছেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আপনার কনস্টিটিউয়েন্সিতে বসবাস করে, কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ? আমরা ছবি তুলি, আমরা বিশেষ বিশেষ জায়গায় ছবি তুলি মানুষকে দেখায়, জননেত্রী শেখ হাসিনাকে ভুল বোঝাই, আমার কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝাই যে আমরা সঠিক কাজ করছি। আমরা আগে পাগল হয়ে গেছি মানুষ কাজ করতে করতে, এবং 2,500 টাকা যেটা পাইতে সেটা হচ্ছে আমার অফিসে একজন আছে হেলাল বলে একজন, সে 10 জনের টাকা এবং 200 জনের লোক 4,000 লোকের মানে 2,500 টাকা। এখানে খুবই দুঃখজনক। 200 জন লোক 2,500 টাকা, 2,500 টাকা পাইতে 4,000 লোকে, 4,000 লোকের টাকা পেয়েছে 200 জন। 200 ভাবা যায়। এটা একটা দুঃখজনক ঘটনা। আমি ডিসি মহোদয়কে এটা বলছি, ডিসি সাহেবও এটা মানে অনুধাবন করছে। এই যে এই অবস্থা যদি চলে, আমরা চারিদিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা 2,500 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2,500 টাকা দিলেন যে আমার দেশের মানুষ করোনা ভাইরাস হইতে এখন তারা বসে আছে, তারা রক্ষা পাক। কিন্তু সেখানে দেখা গেল যে একজনের নামে 100-200 কেড়ে মানে টাকা উঠাচ্ছে, মানে এইটা নাম পরিবর্তন করা, মানে এটা সঠিকভাবে যাচাই করি, যারা পরে যদি দেওয়া হয় সঠিকভাবে দিতে হবে। আর সাহায্যর খুব দরকার না, সাহায্য যেমন আজকে যারা সাধারণ ব্যবসায়ী, গরিব মানে মধ্যবিত্ত, এরা কিন্তু খুব বিপদে আছে। কিন্তু সাধারণ মানুষ, কোনো রিক্সা চলছে, ভ্যান চলছে, গাড়ি চলছে, অমক চলছে, কৃষকরা ঠিক মতো কাজ করছে, সব ঠিক আছে, কিন্তু খালি দোকান বন্ধ আর গাড়ি বন্ধ। তাহলে সমস্যা কোন জায়গায় সৃষ্টি হচ্ছে? 2 জায়গায়। আর মাস্ক ব্যবহার কোন জায়গায় হচ্ছে? শুধু সামাজিক জায়গায়, অনুষ্ঠানে। আমরা একটা মিটিং করতে, সেখানে মাস্ক ব্যবহার করতে, মিটিং দিয়ে বেরো না কেন মাস্ক কিনে বলছি আমরা, মানে মাস্কটা ব্যবহার করতে সঠিকভাবে হচ্ছে না। এই সঠিকভাবে করতে হলে সবাইকে সজাগ হতে হবে, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকল জনপ্রতিনিধি এবং প্রশাসনের মানুষ একযোগে একসাথে কাজ করতে হবে এবং মাস্ক যাতে ব্যবহার হয় প্রত্যেক জায়গা থেকে তাদের বোঝানোর চেষ্টা করতে হবে এবং মাস্কটা পরায় দিতে হবে। তাহলে আমার মনে হয় মাস্ক ব্যবহার হবে। আর বর্তমানে এই ব্ল্যাক যা হয়, ব্ল্যাকের সঙ্গে যারা যুক্ত, তাদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং তারা কোনো রকম ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা না করতে এরপর না করতে পারে, সবচেয়ে হবে তাদের ব্যাপারে সবচেয়ে এইটার দিকে নজর রাখতে হবে। এখন কিন্তু করোনা ভাইরাস অধিকাংশ ধরা পড়ছে গ্রাম এলাকা, বর্ডার বেল্ট।
আগে হতো শহর এলাকায় বিদেশি যারা লোক আসতো তারা তার বাড়িতে উঠতো, সেক্ষেত্রে ছড়ায় পড়তো। আর এখন হচ্ছে ভারতের সঙ্গে যাদের যোগাযোগ আছে। আর একটা কথা আপনি বললেন যে ওই যে ভারতের জমি, জি ওরা সকালে ছেড়ে দেয় জি লোকজন, তারা এপারে আসে, আসার পরে চাষাবাদ করে, আমাদের লোকের সঙ্গে মিশিয়ে দেয়। জি। মিশিয়ে দেওয়ার পরে ওখানে ভাইয়ের একটা আমদানি জি। আদান প্রদান হচ্ছে। জি জি এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আপাতত কোনো ভারতীয় লোক যাতে বাংলাদেশ প্রবেশ না করতে পারে, আর বাংলাদেশের লোক যাতে ভারতে প্রবেশ না করতে পারে, এদিক দিকে নজর রাখতে হবে। রাইট, আসবো আপনার কাছে। ডাক্তার স্বাধীন, আমি যে এই আলোচনাটা এইভাবে করি যে যেটা বলছিলেন আমাদের মেয়র মহোদয় যেটা বলছিলেন যে আসলে মাস্কটাকে এনশিওর করতে হবে, অনেক ব্যর্থতার কথাও বলছেন যে আসলে আমরা সমন্বিত কোনো পদক্ষেপ আমরা এখনও নিতে পারিনি, এক ধরনের ফটো সেশনের মধ্যে দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রশ্ন হচ্ছে মাস্কের ক্ষেত্রে যদি এই হয়, পার্মানেন্ট সুরক্ষার জন্য ভ্যাকসিনেশনটা অত্যন্ত জরুরি। আমরা প্রায় 8 লক্ষ জনগণের এলাকা মেহেরপুর জেলা, আমরা একটু আগে আমি উল্লেখ করলাম 7,421 জনকে আমরা নমুনা পরীক্ষার আওতায় নিয়ে এসেছি। আমরা প্রথম ডোজ দিতে পেরেছি মাত্র 19,000 প্লাস, এবং দ্বিতীয় ডোজ ওই 19,000 প্লাসকে যে দ্বিতীয় ডোজ দিয়ে আমরা সেটাকে এনশিওর করবো সেটা এখনো পারিনি। 7,000 জন এখনো অপেক্ষা করছে, কবে তারা দ্বিতীয় ডোজ পাবে তারা কেউ জানে না। অ্যাস্ট্রাজেনিকার টিকা আমার মেহেরপুরে নাই, তাহলে কম্বাইন কোনো টিকা আসলে এখনো পর্যন্ত দিতে বলেছে কিনা, সেক্ষেত্রে যতটুকু শুনেছি ফাইজারের টিকা সম্ভবত এটা কম্বাইন টিকা হিসাবে অ্যাস্ট্রাজেনিকার বিকল্প হতে পারে দ্বিতীয় ডোজের, সেটাও মাত্র 1,20,000 মতো এসছে, তারও কিন্তু এখনো কোনো সুরাহা মেহেরপুরে হয়নি। এই যে আমরা এখনো পর্যন্ত 7,000 মানুষকে টিকাটা দিতে পারলাম না দ্বিতীয় ডোজ, তাহলে আমার ফার্স্ট ডোজ কিন্তু ল্যাপস হয়ে যাবে, সেই সময়টাও আমরা প্রায় পাড়ি দিতে যাচ্ছি। কিভাবে ব্যাখ্যা করবেন? এতক্ষণ তো আমরা লোকাল ছিলাম, আমরা এখন ন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনাল চলে গেছি। যদি আপনি একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বলেন, তাহলে আমার এখানকার 7 লক্ষ জনগণ যতদিন না প্রপারলি ভ্যাকসিনেটেড না হবে ততদিন দে আর নট আর কি প্রোটেক্টেড এগেইনস্ট কোভিড। ক্লিয়ার? তাহলে যতদিন আপনি ভ্যাকসিনেটেড না করবেন ততদিন তাকে নিরাপদে থাকতে হবে। যদি নিরাপদে না থাকে তাহলে আক্রান্ত হতে পারে, আর আক্রান্ত হলে মারা যেতে পারে। এটা আসলে বাস্তবতা। বাংলাদেশ সরকার একদম শুরু থেকে প্রচন্ডভাবে চেষ্টা করতেছিল যে বাংলাদেশের সবাইকে দ্রুত ভ্যাকসিনেটেড করতে, কিন্তু ইন্ডিয়ার ক্রাইসিসটা কিন্তু আমাদের ভ্যাকসিনের সাপ্লাইটা বন্ধ করে দিয়েছে। লাস্ট মোমেন্টে গভর্নমেন্ট আবার চেষ্টা করতেছে চায়না বা রাশিয়ার কাছ থেকে। সব প্রেক্ষিতে কথাটা হচ্ছে আসলে আমাদের শুধু মেহেরপুর না, সারা বাংলাদেশের সব ধরনের মানুষেরই ভ্যাকসিনেশন অনিশ্চিত, 1 নম্বর কথা। 2 নম্বর, যারা ফার্স্ট ডোজ পেয়েছে সেকেন্ড ডোজ একই ধরনের ভ্যাকসিন তার পাওয়ার কথা, সেটাও অনিশ্চিত। যদি সে ভ্যাকসিনটা না পায় তাহলে তার বিপরীতে নতুন ভ্যাকসিন বা অন্য ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা যাবে কি যাবে না, এটা আসলে এদেশের যারা এই ব্যাপারে গবেষক রয়েছে, বিশেষজ্ঞ গবেষক, তারা এটা একটা ডিসিশন নেবে। কারণ এটা আমার কাছ থেকে একদম এক কথায় হ্যাঁ বা এক কথায় না কোনোটাই বলা পসিবল না। সেক্ষেত্রে এই ভ্যাকসিনের এই অবস্থা, আমার জনপ্রতিনিধি বলছেন আমরা স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কার্যত যে পদক্ষেপ নেওয়া দরকার, সমন্বিত পদক্ষেপ, সেটা নিতে পারছি না। তাহলে আসলে আমাদের অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করে আছি। আর ওই এমন হচ্ছে না যে মাঝে মাঝে গতবারে করোনাটা কিন্তু আমাদের এবারকার সিচুয়েশনটা খারাপ করেছে। কিভাবে? গতবার মানুষ প্রচন্ড ভয় পেল, পাওয়ার পরে দেখলো আরে ভয় তো এমনি পাইছিলাম, যত ভয় পাইছিলাম তত ব্যাপার না, গতদিন বলেছিলাম। এবার হয়েছে কি যে রিয়েল থ্রেট কিন্তু মানুষ টের পাচ্ছে না, বুঝতে পারতেছে না। বুঝতে না পারার কারণ হচ্ছে যে তারা এখনো নিজের পরিবার যতটুকু আক্রান্ত না হবে, কিংবা শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত না মরা শুরু হবে। মানে আমরা আবার খুব ডিনায়াল, বাঙালি জাতি হিসেবে খুব ডিনায়াল, আমরা কোনো কিছু সহজে অ্যাকসেপ্ট করতে চাই না। আপনি প্রথমে ভ্যাকসিনের কথা বললেন না, ভ্যাকসিন যখন দিচ্ছিল দেখছিলেন না টিভিতে বিভিন্ন পলিটিক্যাল পার্সন, পাবলিক পার্সন, তারাও বলতেছে এই ভ্যাকসিন ভুয়া, এই ভ্যাকসিন কাজ করে না। এই যে ধরেন আমরা আজকে 10 জন মিলে বললাম এই ভ্যাকসিন ভুয়া, একজন শুনে ও কিন্তু ভালো ভুয়া হতে পারে। আমর ভাই যেটা বলতেছে, আরে ও ডাক্তার সাহেব উনি তো মাস্ক পরেন না, তাহলে মনে হয় না যে অত গুরুত্বপূর্ণ। মেয়র সাহেব বয়স হয়ে গেছে তাও মাস্ক পরে না, পাবলিক মনে হয় না যে মাস্কটা গুরুত্বপূর্ণ। ঠিক একই ঘটনা ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।
অনেকে বলছে যে ইন্ডিয়ান ভ্যাকসিন, পানি দাও। কি স্টুপিড একটা রাষ্ট্র, যেখানে একটা রাষ্ট্রীয়ভাবে একটা ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা হচ্ছে, বলছে ইন্ডিয়ান ভ্যাকসিন, পানি দাও। আমার একজন ওই হেলথ ওয়ার্কার আছে, মোবাইল টিম নিয়ে কাজ করে, সে যখন ভ্যাকসিন দিয়েছে একটা ফেসবুকে ছবি দিয়েছে যে ভ্যাকসিনটা দিয়ে ফেলেছে, তখন সবাই তাকে ডাকছে ভ্যাকসিন মনির নামে, করোনা মনির। মানে ও যেহেতু করোনার ভ্যাকসিন নিয়েছে এই জন্য পাবলিক তাকে ট্রল করছে, সে হচ্ছে করোনা মনির। তো এই বাস্তবতায় মূল ঘটনাটা হচ্ছে এটাই, আপনার কোনো ভ্যাকসিনের প্রিভেনশন নাই, আপনার এলাকায় প্রচুর আক্রান্ত লোক ঘুরে বেড়াচ্ছে, আপনার হাসপাতালে যথেষ্ট পরিমাণে সেট আপ নাই। সুতরাং আপনি সংক্রমণ যত ছড়াবেন জানবেন আপনার জন্য তত খারাপ দিন। 10টা বেড যেদিন পুড়ে যাবে, গাংনী মেহেরপুর হাসপাতালে আপনি যেদিন শুনবেন করোনা বেডে 10টাতে রুগী রয়েছে, আজকে রাত্রে 2টি মারা গেছে, কালকে রাত্রে 1টি মারা গেছে, আপনি যখন রিয়েল দৃশ্যটা পাবেন, কিংবা শুনবেন চান্দু ভাই শুনলো যে ভাইয়ের ছেলেটা মারা গেছে আজকে করোনায়, এই আমরা আসলে আরো 15 দিন বা 1 মাস অপেক্ষা করছি, আমাদের আত্মীয়স্বজন যখন মরবে তখন আমরা ভয় পাবো, তখন আহমদ ভাইকে ওই বাজারে বসে প্রতিজনকে মাছ পরাই দেওয়া লাগবে না। ও যখন নিজের বাপ মরেছে, নিজের ভাই মরেছে, ও তখনকার টেরটা পাবে। আসলে আমরা একদম সরাসরি বুকের উপরে গাড়ি না ওঠা পর্যন্ত আমরা বুঝতে পারি না যে রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির নিচে মরবো। এই হচ্ছে এখন আমাদের এই জেলার সিচুয়েশন। আহমদ ভাই, যদি আমরা এইভাবে বলি, আমরা আজকে 5 তারিখ, এই 5 তারিখে কিন্তু আমরা আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই সারা বাংলাদেশে। আমরা টিকা কার্যক্রমে সাউথ এশিয়ার মধ্যে আমরা খুব সফল একটা দেশ আমাদের টিকা কার্যক্রমে। অন্য অসুস্থতায়, অন্য অসুখে ওষুধ খাচ্ছে সকলেই, যে অসুস্থ হচ্ছে সে ওষুধ খাচ্ছে, তারপরে তো সুস্থ হচ্ছে। করোনাকে কেন্দ্র করে করোনাকে ভয় পাওয়ার কিছু নেই, করোনা কিছু না, এটা আল্লাহর প্রতি নির্ভরতা থাকবে। তাহলে অন্য অসুখে যে ওষুধ খাচ্ছে তখন কি আল্লাহর উপরে ভরসা ছিল না? না, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, প্রথম যখন করোনা ভ্যাকসিন সরকার নিয়ে আসলেন, জি, এখন সরকার দায় নিয়ে আসুক না কেন, কিছু লোক আছে তারা সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য সবসময় সমালোচনা করবে। কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পরে এইবার দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো করোনা ভাইরাসের, তখন দেখা গেল যারা ফ্রন্ট লাইনে আছে ঈদের ভিতরে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা কম এবং তাদের মৃত্যুর সংখ্যা খুব কম। তখন কিন্তু প্রথম যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলো, তখন কিন্তু এই ফ্রন্ট লাইনে যারা ছিল, যারা চিকিৎসক ছিল, যারা ডাক্তার ছিল, যারা পুলিশ ছিল, এরা কিন্তু বেশি আক্রান্ত হয়েছে এবং বেশি মারা গেছে। কিন্তু দ্বিতীয়বারে এটা দেখা যায়নি। না যাওয়ার পরে কি হয়েছে, এইবার কিন্তু করোনা ভ্যাকসিনের উপর মানুষের খুব ডিমান্ড বাড়ছে। কিন্তু এই সময় মানে আন্তর্জাতিক কারণে, বিভিন্ন কারণে এই করোনা ভ্যাকসিনটা সরকার আনতে সমর্থ হয়তো হয়নি। কিন্তু এখন যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন আসে, তাহলে এখন কিন্তু ব্যাপক হারে মানুষের চাহিদা আছে। মানে মানুষের যে বিশ্বাসটা অর্জন হয়েছে যে না, যারা ফ্রন্ট লাইনে আছে তারা যখন মারা যাচ্ছে না, তাদের যখন কাজ হচ্ছে না, তখন এই ভাইরাসে এই ভ্যাকসিনটা ভালো ছিল এবং পরবর্তী পর্যন্ত অনেকে ভ্যাকসিন নিয়েছে, নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অপেক্ষায় আছে। এখন করোনা ভাইরাসের দিকে ধাবিত হচ্ছে মানুষ, এখন করোনা ভাইরাসের দিকে খুবই, যদি এই ভ্যাকসিনের দিকে খুবই ধাবিত। এখন যদি ভ্যাকসিন আনা যায়, যদি মানুষকে মানে যেমন আগে বয়সের বার ছিল, সেই বারটা উঠাই দেওয়া যায়, তাহলে ব্যাপক হারে করোনা ভাইরাস বিক্রি হবে। কারণ সরকারের উপর মানুষের আস্থা রাখছে এবং ভ্যাকসিনের উপরও আস্থা রাখছে, এবং যারা অপপ্রচার করতো ভারতীয় অমুক তমুক, সেটার থেকে তারা মুক্ত হয়েছে। এটা বেশি সমস্যা নাই। কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাসের ভ্যাকসিন আমাদের এখন নাই, সেহেতু আমাদের এখন বাঁচার একটা রাস্তা কি, ওই ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পাওয়ার উপায়টা কি। যারা ফ্রন্ট লাইনে আছে তারা কিন্তু কাজ করছে, মানে তারা কিন্তু এবার কিন্তু পিছাই দেয়, পিছাই দেয়, পালিয়ে দেওয়া, অমুক করা তমুক করা। এটা হাসপাতাল ডাক্তাররা নাই, পুলিশ নাই, সবাই কিন্তু আগায় আসছে। কেননা যারা প্রশাসনের লোক তারা কিন্তু সব ডবল ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, শুধু বাকি আছে আমরা। মানে আমি দিয়েছি, কিন্তু 40 বছরের নিয়েছি যারা আছে তাদের ভাগ্য হয়নি। এই জন্য তারা ভয়ে আছে, সবকিছুই আছে, কিন্তু তাদের ভিতরে তারা কিন্তু, আমি প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করছি এই ভ্যাকসিনটা কি, এই করোনা ভাইরাসটা কেমন, এর হাতে বাঁচার রাস্তাটা কি, তারা কিন্তু সঠিক কথা বলছে। কেউ বললো না যে মাস্ক ব্যবহার করা ঠিক না,
তা বলেনি। আমাকে প্রত্যেক মানুষই বলেছেন যে মাস্ক ব্যবহার করা উচিত এবং আমাদের বা আসলে এরকম, কিন্তু উদাসীন না। বাড়ি থেকে আসার সময় মাস্ক আনতে মনে নেই, ও তো আছে, পকেটে আছে। মাস্ক কিন্তু প্রত্যেকের আছে, পকেটে আছে, এই পকেটে আছে, তাই আপনি মুখে দিচ্ছেন না কেন? মুখে দেওয়ার ব্যবস্থা করা, এই মুখে দেওয়ার ব্যবস্থা করতে হলে মানুষকে একটু, যেমন বাসের টিকিট সবাই কিন্তু কাটে, কিন্তু না বললে কাটে না। সুপারভাইজার যদি না তা বলে তাহলে ও আর দিচ্ছে না। এরকম হয়েছে যে মাস্ক সবার কাছেই আছে, কিন্তু সে ব্যবহার করার কিন্তু তার ভিতরে উদাসীনতা কাজ করছে। মানে করোনা ভাইরাসকে মানুষকে খুব একটা ভয় করতে তা না। আগে তো গ্রাম এলাকায় করোনা ভাইরাস খুব একটা ছড়ায় পড়েনি। বললাম যে কারণে যে যারা বিদেশে ছিল তারা এসে শহরে ভর করতো, শহরে মানুষরা আক্রান্ত হয়ে যেত। এখন যেহেতু বর্ডার ভারত থেকে আসছে, ভারত বর্ডার বেল্টের লোক যারা বা ব্ল্যাকের সঙ্গে যুক্ত বা ওই চাষবাসের সঙ্গে যুক্ত, তারা আক্রান্ত হয়েছে। আপনি কি যারা আক্রান্ত হয়েছে তাদেরকে কি সেই ধরনের কোনো মানে ব্যবস্থা নিয়েছেন তাদের পাশে থাকা একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার পরিষদের পক্ষ থেকে? আমরা এই ধরনের কি আমরা সিদ্ধান্ত নিই যে আমার এই যে গাড়িতে আমি সবসময় মাস্ক রাখি, আচ্ছা, এবং যেখানে নামি সেখানে মাস্ক ব্যবহার করার জন্য চেষ্টা করি। তবে আমি বললি যে আমি একা করলে হবে না। না, আক্রান্ত পরিবার শুধু মাস্ক না, আমি বলছি আক্রান্ত পরিবারগুলো তো আসলে পরিবার না। সমস্যা হচ্ছে, তাদের নানা আর্থিক সংকটে পড়ছে। আর্থিক সংকট একটা হয়ে ওঠে না মাস্ক ব্যবহার করানোর জন্য আর্থিক সংকট। না, আমি আর্থিক ওইটা বলছি না, আমি বলছি যারা আক্রান্ত হয়েছে, যে পরিবারটা আপনি যাকে লকডাউন করে দিলেন, লাল পতাকা টাঙিয়ে দিলেন, তাহলে ওই পরিবারটাকে আপনার খাদ্য খাবার থেকে শুরু করে তার ঔষধপাতি সকল কিছু সরবরাহের ক্ষেত্রে সেগুলা এনশিওর করতে পারছে কিনা কেউ, এটা কি দেখভাল করেছেন? এটাকে দেখভাল করা দরকার, এবং আমরা প্রাথমিক পর্যায়ে তো জি, আমরা নিউজটা খুব সন্নিকটে আমাদের। আচ্ছা, আমাদের ইউনো আমার সঙ্গে আজ খুব কথা হয়েছে, জি, ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, জি, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে যে আমরা যেভাবেই হোক তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা। জি, জি, আপনি তাদেরকে যদি বেরোতে না দেন তাহলে তো তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তো তাদেরকে সরবরাহ করতে হবে ওগুলা। ডাক্তার স্বাধীন, আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের ইয়েতে। যদি আমি এইভাবে বলি যে সকল পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য সুরক্ষা কিভাবে হবে এটা ডাক্তার ছাড়া, স্বাস্থ্যকর্মীরা ছাড়া নোবডি ডোন্ট নো, অন্য কোনো প্রফেশনের মানুষ তারা এটা জানে না। প্রশ্ন হচ্ছে যে এই করোনা মোকাবেলা করার জন্য আমাদের জাতীয় কমিটি আছে, আমাদের স্থানীয় জেলা কমিটি আছে, এটাকে আছে, অফকোর্স আছে, যেখানকার আহ্বায়ক হচ্ছেন সিভিল সার্জন, ডিসি, সকলে মিলে। এখন আপনাদের যে পরামর্শ, সেই পরামর্শ এক্সিকিউট করার জন্য প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে এবং সিভিল প্রশাসন আছে। আপনি কি মনে করেন মেহেরপুরে যেভাবে এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে আমার প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন, কিছুটা অভিযুক্ত আমার মেয়র মহোদয় করেছেন যে এটা সমন্বিত হচ্ছে না, সমন্বয় হচ্ছে না, আপনি একজন এই বিশেষায়িত মানুষ হিসাবে আপনি কিভাবে দেখছেন এটা? প্রথম কথা হচ্ছে, ধরেন এই ক্রাইসিসটা তো আমরা রেগুলার ফেস করি না। বাংলাদেশ তো প্রতি বছরে বছরে এরকম ক্রাইসিস ফেস করে। ক্রাইসিসটা নতুন, ঠিক আছে, ক্রাইসিসটা নতুন হলেও আমরা হয়তো করোনা ক্রাইসিস ডিল করিনি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ, এর চেয়ে আরো বড় বড় ক্রাইসিস বিভিন্ন সময় তারা ডিল করেছে। তো বিভিন্ন ডিজাস্টার, প্যান্ডেমিক, এগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে মিটিগেশন করবেন, এর একটা সায়েন্টিফিক্যাল স্ট্রাকচার আছে। যে যখন আমি বুঝতে পারবো যে ক্ষতি হয়ে যাচ্ছে, আমি ঠেকাতে পারতেছি না, তাহলে আমি ক্ষতি কিভাবে কমাবো, এটাকে বলে ডিজাস্টার মিটিগেশন। তো আমি এই ইস্যুটা নিয়ে, ডিজাস্টার মিটিগেশন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেমিনার করেছি। আর যেহেতু প্রেক্ষিত মেহেরপুর, আপনি আমার পরিচয় বলেছেন, আমি আরেকটু বলে নিই। সেটা হচ্ছে আমি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 বছর মেডিকেল অফিসার হিসেবে ছিলাম। আমার বাড়ি গাংনী উপজেলাতে। আর আমি হচ্ছে আপনার আইইডিসিআর এর ডিজিজ সার্ভিলেন্স অফিসার হিসেবে প্রায় 2 বছর কাজ করেছি। ফলে মেহেরপুর জেলার আপনার এখানকার যে ডেমোগ্রাফি, এখানকার মানুষের আচার আচরণ, কালচার, ডিনাইলিটি, যেগুলো বললাম কিছু হবে না, এই ব্যাপারগুলোতে আমার একটা স্ট্রাকচারাল আইডিয়া আছে। তো সার্বিক প্রেক্ষিতে ওই আইডিয়া থেকে যদি আমি কিছু কথা বলি যেটা করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে সারা বিভিন্ন জেলাতে দেখছেন কিছু হলে লকডাউন হচ্ছে। আসলে লকডাউন এভাবে কোনো সমাধান না, লকডাউন আরো সিলেক্টিভ হতে হবে।
সেক্ষেত্রে মেহেরপুরের প্রেক্ষিতে আমি আমি জানি না আমার এই সুপারিশ কারো কাজে লাগবে কিনা, আদৌ কেউ এটা শুনবে কিনা কিংবা বিবেচনা করবে কিনা, কিন্তু কেউ না কেউ তো শুনতেছে। আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের দুইটা আর কি কঠোর ব্যাপার আছে, যে দুইটা কঠোর ব্যাপার ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে প্রতিটা গ্রামে কারা করোনা আক্রান্ত আর কারা না, আপনাকে এই সিদ্ধান্ত নিতেই হবে, আপনি যেভাবেই নেন না কেন। কারণ আপনি যদি নাই জানেন সে আক্রান্ত না বা আক্রান্ত, আপনি কিন্তু তাকে আইসোলেট করতে পারবেন না। অনেক আলোচনা হলো আহমদ ভাই, আপনি দেখলাম কি যে মানুষ কোনো কারণে করোনা পরীক্ষা করাচ্ছে না, তাহলে আমাকে কিন্তু ওই প্রবলেমটা আপনি অ্যাপ্রোচ করতে হবে, যে ও করাচ্ছে না তাহলে তাকে করাতে হবে। আপনি বুঝাইয়া বলবেন আর নাহলে থাপড়াইয়া বলবেন। কেন থাপড়াইয়া বলবেন? কারণ ওর করোনা হয়েছে, ও বাজারে গেছে, ও আপনার ছেলেকে আক্রান্ত করবে, ও আপনার পরিবারকে আক্রান্ত করবে। অতএব বুঝিয়ে যদি না শুনে তাহলে মানে আপনাকে ফোর্স করে হলেও তাকে পরীক্ষা করাতে হবে। এখন একটা গ্রামে কার করোনা হয়েছে আর কার হয় নাই, কার সন্দেহজনক, আহমদ ভাইয়ের ওখানে বসে কিংবা সিভিল সার্জন ওনার পক্ষে কিন্তু এটা পসিবল না। তাহলে সেটাকে কিন্তু আপনার ইউনিট ভিত্তিক চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার স্ট্রং সাজেশন হচ্ছে প্রতিটা গ্রামে আপনার কমিটি করতে হবে। এই কমিটিতে সবাই থাকবে। ওখানে একটা হেলথ আছে, কমিউনিটি সেন্টার, তার মানে একটা স্বাস্থ্য বিভাগের একটা সিসি আছে। ওখানে মনে করেন আহমদ ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে বহু বছর ধরে জড়িত, ওখানে নিশ্চয়ই আওয়ামী লীগের গ্রাম আওয়ামী লীগের সভাপতি আছে, সেক্রেটারি আছে তো। ওখানে উপজেলা পরিষদের মেম্বার সাহেব আছে তো। আপনি এরকম করে 10 জন মানুষকে নেন, সাথে সেখানকার 8-10 জন ভলেন্টিয়ারকে নেন। এই 20 জনের কাজ হচ্ছে তার গ্রামে একটু খোঁজ রাখা, কার লক্ষণটা করোনার মতো কিনা কিংবা কেউ এরকম কিনা। এটা কিন্তু 20 জন লোক একটা গ্রামে খোঁজ রাখতে পারবেন? পারবেন। তাহলে সে কি করবে, তারা 10 জন বা 20 জন কি করবে, তাদের অন্যতম কাজ হচ্ছে, আপনি যেমন খারাপ সময় বলেন আমি এখন বিপ্লব করছি, আজকে যুদ্ধ করছি, এখনকার যুদ্ধটা হচ্ছে আপনি আক্রান্তদেরকে খুঁজে বের করবেন, আলাদা করবেন। এইটাই কিন্তু যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ এটাই যুদ্ধ। তো ওই যে গ্রাম পর্যায়ের এই কমিটি, এটা কিন্তু করা সম্ভব। ভাই বলেছে সমন্বয়ের ঘাটতি, সমন্বয় করতে পারলে এটা সম্ভব। অবশ্যই প্রতি গ্রামে আমাদের 20 জন 30 জন স্বেচ্ছাসেবক আপনি পাবেন। তাদের কাজ হচ্ছে সন্দেহভাজনকে খুঁজে বের করা, দ্রুত পরীক্ষা করা, যদি পজিটিভ হয় আলাদা। এই কাজটি করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে, আমি আপনাকে বলেছি যে লকডাউনটা অনেক জায়গায় হচ্ছে। কুষ্টিয়াতে আলোচনা চলছে, কুষ্টিয়া লকডাউন হতে পারে কিনা। ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সরকার মানে যারা প্রশাসন রয়েছে তারা চাইলে লকডাউন তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। প্রশ্ন হচ্ছে এই যে আপনার মৃত্যু রেট বাড়বে, আরো কদিন বাড়বে, বাড়তে আপনি বলবেন লকডাউন, ও বলবে সব লকডাউন। আমাদের পুরো জেলা তো লকডাউন প্রয়োজন নাই। আমার স্ট্রং সাজেশন হচ্ছে ঝুঁকিপূর্ণ যে কটা গ্রাম আছে ওদেরকে টোটালি লকডাউন করতে হবে। যে কথাটা এখনো পর্যন্ত মেহেরপুরের কোনো ব্যক্তি বা কোনো মাইক থেকে বলে নাই, সেটা হচ্ছে আপনি ফুল মেহেরপুর লকডাউন না করলে আপনি মেহেরপুরের সিলেক্টিভ কিছু গ্রামকে আপনাকে পারলে কাইলে লকডাউন করতে হবে। হিন্দা গ্রামের কথা আসছে, আপনি হিন্দা গ্রামকে লকডাউন করেন, ওই মানুষেরা ওখানকার বাজার থেকে করুক, একটু সাবধানে চলাফেরা করুক, জাস্ট 2টা সপ্তাহ। আপনি 2টা সপ্তাহ একটা গ্রাম লকডাউন করলে পৃথিবী শেষ হয়ে যাবে না। কিন্তু ওই হিন্দা গ্রামের লোকজন 2টা সপ্তাহে আপনার 10টা গ্রামকে আক্রান্ত করতে, তাহলে আপনি খুবই প্রাদুর্ভাব যে কয়টা গ্রামে আপনার আছে সেই গ্রামগুলোকে আপনার লকডাউন করতে হবে। আমি বলতেছি, আমি কিছু গ্রামে দেখতে গেছিলাম কি কন্ডিশন, আমি দেখতেছি জ্বর, 7 দিনের জ্বর, সে বাজারে বসে চা খাচ্ছে, সে মনে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেই ভয় পাইছি, যেহেতু জীবন্ত করোনা ছুটে বেড়াচ্ছে। এদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে। বুঝিয়ে থামাবেন, না থামালে বল প্রয়োগ করবেন, এর কোনো বিকল্প নেই তো। কারণ এই ধাক্কার তো খালি ওর না, আপনি মরতে পারেন, আমি মরতে পারি, আমার পরিবার মরতে পারে। রাইট। আমাদের আপনার শেষ বক্তব্য, আপনি জানেন যে আমাদের মেহেরপুর কিন্তু আম কাঁঠালের জন্য বিখ্যাত, লিচু, এই ফলের মরশুম। বাইরে থেকে বায়াররা আসে এইগুলা কেনাকাটা করতে। অনেক বড় একটা ভলিউমের মানুষ এইটার সাথে তাদের রুজির সম্পর্ক। সব মিলিয়ে বাইরের থেকে যারা আসছে তারা যদি আবার এখানে না আসে তাহলে এরাও আবার ক্ষতিগ্রস্ত হবে। আপনি জনপ্রতিনিধি, সর্বশেষ এই বাস্তবতার নিরিখে জনগণের উদ্দেশ্যে, আপনি একজন আওয়ামী লীগ নেতা, আপনি একজন 2 বারের মেয়র, আপনি জনগণের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য যেটা আপনি এখানে ডাক্তার স্বাধীন যেটা বলছেন যে আমারও একই, যে আমরা যে জায়গায় যেমন পায়ে ধুলা লাগছে, আমি পা না ঢেকে যদি আমি সব হাঁটতে ফেলি দিই, অমুক করে দিও, তাহলে সে গল্পের মতো হয়ে যাবে, তাহলে সমস্যা। আমার এখানে
লকডাউন যেমন হিন্দা গ্রামে আজকে যেমন হিন্দা গ্রাম আছে, তারপর চাঁপাইনবাবগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় এটা আজকাল চলছে। এই গ্রামগুলো যদি আমরা লকডাউনের আওতায় আনি তাহলে অল্প কিছু জিনিসটা আমরা ঢেকে করতে পারি, জি জি, তাহলে ওরা ছড়াই দিতে পারবে। আর যারা ব্যবসায়িক আসবে তাদের বাড়িতে যারা আছে তাদের অবস্থানটা বলতে হবে যে এর বাইরে আপনারা দিতে পারবেন না, একটা এরিয়াতে এরিয়াকে দিতে হবে। এবং এই ব্যবসাটা যারা যুক্ত হবে তারা ওই যে তাদের এরিয়া ভাগ করে দিতে হবে যে এর ভেতর তোমরা এই কয়দিন থাকবা, এখানে এটা ব্যবসাটা করো। তাছাড়া ওই যে অযথা লকডাউন, আমি অযথা বলবো না, আমি গভর্নমেন্টের বিরুদ্ধে তো বলতে পারি না, তবে আমার মতে যে অযথা লকডাউন করি মানুষকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, যারা খেটে খাওয়া বাচ্চা বা ড্রাইভার শ্রমিক এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর দোকানদাররা। তাছাড়া সব কিছুই চলছে। বন্ধ তো আর হচ্ছে না। এতে আমাদের মানে যে এই করোনা ভাইরাসে আক্রান্ত খুব একটা বা বন্ধ হচ্ছে না, আর বর্তমান তা আরো কঠিন আকার ধারণ করছে। তা আমাদের এটাতে যদি আমরা নজর দিই যে কোন কোন গ্রাম এফেক্টেড, সেই গ্রামগুলো আমরা লকডাউনের আওতায় আইনি, বাকিগুলো ঠিকঠাক চলো। আর আমাদের সবসময় নজর রাখতে হবে যে যারা সকল মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, এটিকে লক্ষ্য দিতে হবে। জি। আর প্রত্যেক মানুষ যাতে মাস্ক ব্যবহার করে এটিকে নজর যদি দিই আমরা মনে হয় এরা অনেক ধন্যবাদ মেয়র আহমেদ ভাই। ডক্টর সজিবউদ্দিন স্বাধীন, অনেক আমরা একদমই সময় শেষ করে ফেলেছি। আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম, শুনছিলেন মেয়র আহমেদ আলীর কথা, শুনছিলেন ডক্টর সজিবউদ্দিন স্বাধীনের কথা। আমি আর এগুলোর পুনরাবৃত্তি করব না, সময় শেষ করে ফেলেছি। সত্যিকার অর্থে কোনোভাবেই এই করোনা মোকাবেলা কোনো একক গোষ্ঠী, ব্যক্তি বা সরকারের কাজ নয়। আপনি সচেতন যতক্ষণ না হবেন, আপনার পাশের জনকে আপনি যতক্ষণ সচেতন না করবেন, আপনি যতক্ষণ বাধ্য না করবেন, ততক্ষণ করোনা মোকাবেলা করা আদতেও সম্ভব না। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অন্যদের পাশে যারা আছে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করুন। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।